আসসালামু আলাইকুম। চলে এসেছে মেগা সার্কুলার। প্রাথমিকের একটি মেগা সার্কুলার হয়েছে। আর মেগা সার্কুলার উপলক্ষে আপনাদের একটা মেগা পড়াশোনা দিতে হবে। টার্গেট বেস ২ থেকে ২.৫ মাস পড়াশোনা করলেই আপনাদের কাঙ্ক্ষিত যেই জব হয়তো প্রাইমারি কিংবা হচ্ছে নিবন্ধন এই টাইপ অফ ১১ থেকে ২০ গ্রেডের জবগুলো হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। টার্গেট বেস আপনি ৩ মাস করবেন মাত্র। যাই হোক, আজ আমরা এই মেগা সার্কুলার উপলক্ষে আমরা আজকে ক্লাস নিব সূচক ও লগারিদম। এই মেগা সার্কুলারে সবসময় সূচক লগারিদম থেকে প্রশ্ন এসে থাকে। আর আমাদের প্রথমে জানতে হবে সূচক। আজকে আমরা আলোচনা করব শুধুই সূচক অংশ নিয়ে। এখন প্রথমে জানি হিস্ট্রিটা একটু জানি, ঠিক আছে? হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হচ্ছে সূচকের জনক কে? সূচকের জনক হচ্ছে কে? জন নেপিয়ার। তিনি একজন স্কটিশ গণিতবিদ, মানে হচ্ছে স্কটল্যান্ডে তার বাড়ি। এই জন নেপিয়ার কিন্তু এই যে আবার ওই যে নেপিয়ার অস্থি আছে না, এই নেপিয়ার অস্থি কিন্তু জন নেপিয়ারের। নেপিয়ার অস্থিটা আবার কি? নেপিয়ার অস্থি হচ্ছে ওই যে ক্যালকুলেটর আর কম্পিউটারের বড় ভাই। মানে ক্যালকুলেটর এবং কম্পিউটার আবিষ্কারের পূর্বে এই নেপিয়ার অস্থির সাহায্যে খুব সহজেই গণিতের হিসেব নিকেশ করা হতো। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা সূচকেই থাকি। এখন আসুন, প্রথমে জানতে হবে আমরা সূচক করি, সূচকের অনেক কঠিন কঠিন কোশ্চেন সলভ করি, বাট সূচক কি এই জিনিসটাই জানি না। সূচক হচ্ছে পুনরাবৃত্তি গণিতের সংক্ষিপ্ত রূপ। বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? একটু সহজ ভাষায় বলি, মানে বারবার গুণ করলেন, এটারে সংক্ষেপে লিখলেন, এটারে বলে সূচক। যেমন আপনি লিখলেন 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কত হয়? 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16 দুনা 32। এইটারে আপনি এত কিছু না লেখা লিখলেন 2 এর পাওয়ার 5। এটাই হচ্ছে সূচকীয় রূপ। তাহলে এই সূচকীয় রূপে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে নিচে যেটা থাকে, তো নিচে কি থাকে? একটা বিল্ডিং এর নিচে কি থাকে? আপনি যদি একটা বিল্ডিং কল্পনা করেন, বিল্ডিং এর নিচে কি থাকে? ফাউন্ডেশন থাকে, বেসমেন্ট থাকে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। আর যে উপরের যে অংশটা, এটার নাম কি? শক্তি, পাওয়ার, সূচক কিংবা এক্সপোনেন্ট, আপনি যে নামেই ডাকেন না কেন, এই হচ্ছে এই 32-এর সূচকীয় রূপ। মানে আপনি 2 টু দি পাওয়ার 5 এইটা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে 32। আর এই 2 টু দি পাওয়ার 5 টা মূলত কি? এটা হচ্ছে 32-এর সূচকীয় রূপ। এই 32-এর সূচকীয় রূপ। ওকে? আচ্ছা, তাহলে আমরা পুনরাবৃত্তি গুণকে কি করলাম? সহজ করার জন্য সূচক ব্যবহার করি। এখন আসেন এই সূচকের হিসাব করতে গেলে, এখন আমরা সূচকের ক্ষেত্রে সবসময় একটা জিনিস দেখি, a টু দি পাওয়ার n। এখানে a মানে কি? এই যে আমাদের এখানে 2, আর n মানে কি? পাওয়ার। a মানে হচ্ছে কি? বেজ, ভিত্তি। n মানে কি? পাওয়ার বলি, সূচক বলি, শক্তি বলি, এক্সপোনেন্ট বলি, যে নামে ডাকি না কেন সেটা কি? সেটা হচ্ছে n। আচ্ছা, ওকে। এখন আসুন সূচকের আমরা কিছু, এখন এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে সূচকের আমরা যখন বিশেষ করে নবম দশমের স্টুডেন্টদেরকে আমরা যখন সূচক করাই, সূচক লগারিদম করাই, তখন তারা একটা প্রশ্ন করে, স্যার প্রথম প্রথম এই যে সূচক লগারিদম আসলে বাস্তব জীবনে প্রয়োগ কি? বাস্তব জীবনে সূচক লগারিদমের প্রয়োগের অভাব নেই। ফিজিক্সে দরকার হয়, কেমিস্ট্রিতে দরকার হয়, হিসেব নিকেশের ক্ষেত্রে দরকার হয়, গতি সূত্রে দরকার হয়, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে দরকার হয়, ভর নির্ণয়ের ক্ষেত্রে দরকার হয়। যেমন আমরা জানি আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸। এই 10⁸ এটা কি? এটা সূচকীয় রূপ না? এখানে 10 হচ্ছে বেজ বা ভিত্তি, 8 হচ্ছে পাওয়ার বা শক্তি। তাহলে তো আপনি আলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে কি লাগবেন? আলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে আপনার সূচক দরকার হলো। আমরা এই যে প্রতিদিন মোবাইলে, যে আপনি আমার মোবাইলে যা দেখতেছেন, এটাও তো কি এমবি খরচ করে, জিবি খরচ করে দেখতেছেন না? তাহলে 1 জিবি মানে কি? 1 জিবি এই কথাটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 30 বাইট। এই 2 টু দি পাওয়ার 30 বাইট এটা কি? এইটাও তো সূচকীয় রূপ। 2 হচ্ছে এখানে বেস, 30 হচ্ছে এখানে কি? পাওয়ার বা শক্তি বা সূচক। বুঝতে পারছি? তাহলে আমাদের জীবনে এই যে আমরা যেমন একদম একদম শুরুতে যখন সায়েন্স পড়া শুরু করে স্টুডেন্টরা,
ক্লাস 8-9-এ, তখন কি করে যে একটা পরমাণুর কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। আমরা ইলেকট্রনের ভর করি 9.1 × 10⁻31, প্রোটনের ভর করি কত 1.6 × 10⁻27। এই যে 1.6 করার পরে 10⁻27 পড়েন, এটা কি? এটা তো সূচকীয় রূপ। তার মানে সূচক আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব জায়গায় কাজে লাগতেছে। আমরা যখন যে কোনো একটা টপিকস পড়বো, ম্যাথমেটিক্সের যে কোনো চ্যাপ্টার, শুধু ম্যাথমেটিক্স না, যে কোনো সাবজেক্টে আপনি একটু প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে হিস্ট্রিটা একটু জেনে নিতে হবে। হিস্ট্রি যদি আপনি জেনে নেন, আপনার জন্য ওইটা ইন্টারেস্টিং হয়ে যাবে। মানে ম্যাথটা আপনার ম্যাথের মতো এত কঠিন মনে হবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা অনেক আলোচনা করছি, ঠিক আছে? হিস্ট্রি পড়লাম, ইতিহাস জানলাম। এবার একটু আমরা জানি যে আসলেই কিছু সূত্র জানি সূচকের ক্ষেত্রে। যেমন আমরা সূচকের ক্ষেত্রে জানি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n প্লাস m। আচ্ছা শুনে, আমরা যদি সূত্রগুলোকে এইভাবে পড়ি, আমাদের কাছে একটু কঠিন মনে হয় যে ভাই গুণ অবস্থা আছে থাকলে আমি পাওয়ারটা যোগ করব, এটা কেমন কথা? আচ্ছা, আরো একটা জিনিস আছে, a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার m। আমরা কি লিখি? a টু দি পাওয়ার n মাইনাস m। আমাদেরকে ছোটবেলা যেটা পড়াইছে যে বেশ সমান পাওয়ার ভিন্ন থাকলে এবং যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। আমরা 9-10 এর বইতে পড়ছি। যদি পাওয়ার গুলা ভাগ অবস্থা থাকে, বেজ একই থাকে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। আমরা 9-10 এর বইতে পড়ছি। আবার এরকম পড়ছি a b টু দি পাওয়ার n। এইবার আমরা চাইলে কি করতে পারি? দুইটার উপরে পাওয়ার আছে, আমি পাওয়ার দুইটারে কি করতে পারি? আলাদা করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, একই কথাটা ভাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আবার a ইনভার্স 1 এই কথাটা মানে কি? আমরা ব্যবহার করি কি? 1/a। আবার সূচকের ক্ষেত্রে আরো একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে যে a এর পাওয়ার 0 মানে কি? 1। এই যে এই কথাগুলি সবগুলো ইউজ করলেন আপনি, আসলে আমরা একটু বুঝলে আমাদের আরো সহজ হয়ে যাবে। দেখেন, আপনি বললেন যে 2 পাওয়ার মানে 5টা 2, ধরেন 3টা 2, 3টা 2 আছে, আবার আছে, তাহলে 3টা 2 মানে কি 2 পাওয়ার 3। আবার লিখলেন 5টা 2, 5টা 2 মানে কি 2 পাওয়ার 5। তাহলে দেখেন তো 2 3 প্লাস 5, মোট 2 কয়টা হয়? 8টা হয়। এইটা যদি আলাদা আলাদা ভাঙিয়া ভাঙিয়া লিখতেন, তাহলে এই জায়গায় লিখতেন 3টা 2, এই জায়গায় লিখতেন মোট 5টা 2, তাহলে মোট 2 কয়টা হইতো? 8টা হইতো। এই কথাটা হচ্ছে এই সূত্রটা। কথা বুঝতে পারছি কিনা? ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে, যেমন আমরা লিখি এর পাওয়ার 2 এর পাওয়ার বা এর পাওয়ার 3 এর পাওয়ার 2। এই কথাটা মানে কি? এখানে দেখেন উপরে কয়টা এ আছে? উপরে এ আছে 3টা, নিচে এ আছে কয়টা? 2টা। এ এ এ কাটা থাকবে কি? একটাই। তো এই কথাটা যদি আপনি এই সূত্র মতো লেখেন, a এর পাওয়ার 3 - 2 কয়টা থাকে? এ থাকে। তাহলে আমরা এই সূত্রগুলো ফলো করলে আমাদের জন্য কি ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আসি, সবাই শুধু মুখস্থ করি আমরা ঢালা, যে কোনো কিছুর পাওয়ার 1 হইলেই 0 হইলেই 1। ঠিক আছে? আসলে কিন্তু ব্যাপারটা যদি আপনি রিয়ালাইজ করেন, এটা আমরা যে ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে যারা বিন্যাস সমাবেশ করছেন তারা জানেন যে 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, তাই না? আচ্ছা, তাহলে এর পাওয়ার 0 এই কথার মানে 1। ঠিক আছে? এটা মূলত কি? এটা মূলত হলো এই সূত্রটা। কেমনে স্যার এই সূত্রটা? মনে করেন আপনি এর পাওয়ার n, এর পাওয়ার n, তার মানে কি এর পাওয়ার n মাইনাস, অথবা এর পাওয়ার n মাইনাস n। তার মানে এটা থেকে আমরা এটা থেকে কি পাই? এর পাওয়ার n, এর পাওয়ার n কাটা গেল, থাকলো কত? 1। আচ্ছা, একটু সহজ ভাবে বলি, এটুকু বুঝতে মানে আমাদের অনেক কষ্ট হয়, তাই না? ধরেন আপনার 5টা এ আর কত? এই 0 মানে কত? 5 - 5 না? তাহলে 5 - 5 দিলে পাওয়ার কি 0 হয় না? আচ্ছা, এই কথাটার মানে কি? যেহেতু পাওয়ার বিয়োগ অবস্থা আছে, এই কথাটা মানে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 না, কারণ এই লাইনের রিভার্স করলে তো এই লাইন পাই, তাই না? তাহলে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 কাটা গেল, থাকে কত আমাদের? 1 থাকে না?
তাহলে আমরা একটু ওগুলো কিন্তু গাণিতিক ভাবে প্রমাণ করে দিয়ে তারপরে যদি আমরা কোশ্চেন গুলো সলভ করি তাহলে আমাদের জন্য ব্যাপারটা আমরা ফিল করতে পারবো। আর ম্যাথমেটিক্সে ফিল করাটা খুব জরুরি। আর যেহেতু এই অধ্যায় থেকে আমাদের কোশ্চেন খুব বেশি আসে, সরাসরি এই সূত্রগুলো আসতে পারে। ঠিক আছে, সূচকের জনক কে? জন নেপিয়ার। এই কোশ্চেনটা আমাদের আসতে পারে। এছাড়া আমাদের এই অধ্যায় থেকে যে ধরনের কোশ্চেন গুলো আমাদের এসে থাকে, আমরা একটু কোশ্চেন গুলো কিছু টাইপ অফ কোশ্চেন আমরা সলভ করি। ঠিক আছে, মানে আমরা একটা কোশ্চেন আছে a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার -6। তাহলে দেখেন এখানে পাওয়ার বেস কি সবাই সমান না? পাওয়ার গুলো যোগ করেন। তাহলে a টু দি পাওয়ার 5 a এর পাওয়ার কত? 1 -6 প্লাস মাইনাস মাইনাস। তাহলে a টু দি পাওয়ার 6 -6 কারণ এর পাওয়ার 0 0 মানে কি 1। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। আমরা এই ধরনের কোশ্চেনগুলো একটু সলভ করব। ঠিক আছে, যেমন আমাদের এই ধরনের একটা কোশ্চেন এসে থাকে যে 5x টু দি পাওয়ার 0 প্লাস 5x এর পাওয়ার 0। দেখেন যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে আমরা কি বলছি? 1 বলছি। যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে কি 1, তাহলে এটা বসান 1। কিন্তু এই আমরা ভুলটা যে জায়গায় করি সেটা হচ্ছে এই জায়গায় আমরা একই কাহিনী করি যে পাওয়ার 0 দেখছি 1 বসান। আরে ভাই, পাওয়ার 0 তো x এর উপরে, 5 এর উপরে তার না। আর এটা হচ্ছে 5x টু দি পাওয়ার 0, তার মানে টোটালটার উপরে, ব্র্যাকেটের উপরে 0, তার মানে টোটালটার উপরে 0। এই কারণে আপনি বসাইলেন 1, কিন্তু এখানে তো টোটালটার উপরে 0 না। এর মানে ফলাফল কত? 5 একে 5, 5 আর কত? 6। ঠিক একই ধরনের একটা কোশ্চেন এরকম আসে। ধরেন এই কোশ্চেনটার একটা রিপিট আপনারা করলো যে 5x টু দি পাওয়ার 0 প্লাস 5x টু দি পাওয়ার 0, তখন আপনি কি করবেন? 1 প্লাস 1 2। কোশ্চেন গুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা একটু আসলে একটু মনোযোগ দিলে এই ধরনের কোশ্চেন গুলো আমরা আশা করি আমাদের চাকরির পরীক্ষায় আসলে আমাদের ভুলের সংখ্যাটা অনেক অংশেই কমে যাবে। ঠিক আছে, যেমন আপনার এরকম প্রশ্ন আসতে পারে x ইকুয়াল 3 হলে আপনার x টু দি পাওয়ার 3 সমান হওয়ার। আপনারা তো বলে দিছে x এর মান 3, তার মানে 3 উপরে 3, তার মানে 3 কিউব মানে কত? 3 কিউব মানে কত? 27। 3 কিউব মানে 27। ওকে, আচ্ছা। তাহলে এগুলো হচ্ছে একেবারে আমাদের সূচকের একেবারে সিম্পল যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে সেগুলা। আশা করি আমরা এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে আমাদের এখান থেকে ভুল হবে না। এছাড়া আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এবং সূচকের ক্ষেত্রে আমরা আরেকটা দেখি ফর হাফ রুট এক্স এর ভিতরে যে tan থাকে তার মানে কি হবে? x টু দি পাওয়ার 1/n। তাহলে রুট এক্স এর ভিতরে যে একটা 3 থাকে তাহলে কি হবে? x টু দি পাওয়ার 1/3। এখানে যদি একটা 4 থাকে তাহলে কি হবে? x টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা মোটামুটি নিয়মটা জানলে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। ধরেন একটা কোশ্চেন হবে এরকম, তাহলে এটা ফলাফল আপনি এটা বহুবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, এই কারণে আমরা কোশ্চেনটা দিলাম। দেখেন আপনি এই রুটের ভিতরে যে 3 আছে এটাকে ভাঙান, তাহলে কি হবে? 1/3, 3 3 কাটা গেল, থাকলো কি? তেমনি এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, আচ্ছা। এই টাইপে আপনি যত ধরনের কোশ্চেন পাবেন সবগুলো কোশ্চেনকে আমরা একটু গতানুগতিক আমাদের যে বই মানে বাজারের বই আছে এগুলা থেকে যে কোনো একটা বই নিয়ে আমরা সমাধান করলে আমরা এই টাইপের কোশ্চেনগুলোর ফলাফল আমরা বের করতে পারবো। কিন্তু আমরা এটা ব্যতিক্রম ধর্মী একটা কোশ্চেন আমরা অ্যান্সার করি, এটা সলভ করি, সেটা হচ্ছে আমাদের
আচ্ছা, এখন দেখেন আপনি বড় করার পরে আমরা পরের লাইনে যেটা হবে স্কয়ার রুটে কাটা যাবে না, তাহলে এই টোটালটা সমান কত পাইছেন? এই টোটাল সমান আমরা পাইছিলাম, তাহলে কি হবে এখানে এইটুকু সমান, আচ্ছা আরেকটা লাইন আমরা করি, তাহলে এই যে 10 বাইরে থাকবে দেখেন, √10 √10 √10 √10 রুট ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তাহলে এইটুকু সমান কি পাবেন? এইটুকু সমান কি ধরছিলেন? এ ধরছিলেন না? তাহলে 10a ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমার a স্কয়ার। তাহলে 10a মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। a কমন নিলে কি থাকে? a কমন নিলে থাকে আমার হচ্ছে 10 মাইনাস a। তাহলে 1 এর মান হবে 0 আর 1 এর মান হবে কত? 10। সুতরাং এর মান হচ্ছে 0 অথবা 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটু ব্যতিক্রম টাইপের অ্যান্সার। আমরা আসলে সূচকের বাকি যে অংশটা আছে আমাদের, আমরা সূচকটাকে দুইটা ক্লাসে নিতে হবে, একটা ক্লাসে আসলে পসিবল না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তবে আমরা সূচকের বাকি অংশটা আমরা নিব হচ্ছে বাকি ক্লাসে আমাদের মেইন যে কোশ্চেন গুলো আছে যেগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ।